প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানালে দেশ, জাতি এবং বিএনপির জন্য সেটা কল্যাণকর হবে। এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচাইতে কল্যাণকর রাষ্ট্রপতি কে? সম্ভাব্য রাষ্ট্রপতি উত্তর হচ্ছে প্রফেসর ইউনূস। তার চাইতে বেস্ট আপনি কখনো পাবেন না। প্রফেসর ইউনূস ইজ দি বেস্ট চয়েস। দর্শক, রাষ্ট্রপতি এটা একটা নন পলিটিক্যাল পোস্ট, কারণ রাষ্ট্রপতি কি হলে তার কোনো রাজনৈতিক পদ পদবি কিছু থাকতে পারে না। তিনি যদি এমপি হয়ে থাকেন তার আসন শূন্য হয়ে যায়, কোনো দলের সদস্য হতে পারেন না। তিনি রাষ্ট্রের সবার, এই জন্য তাকে মহামান্য বলা হয়। কোনো একটা দলের লোক কখনো মহামান্য হতে পারে না। এই জন্য রাষ্ট্রপতি যিনি হবেন বা যাকে বানানো হবে, বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করার একটা বিশেষ প্রয়োজনীয়তা আছে। এবং জুলাই পরবর্তী নতুন বাংলাদেশের এটা একটা হক যে যাকে রাষ্ট্রপতি বানানো হবে বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে বানানো হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে করা হবে। এখানে বিরোধী দলের কেউ চাইলে হতে পারেন রাষ্ট্রপতি ক্যান্ডিডেট। জামাতের এটিএম আজহারুল ইসলামকে রাষ্ট্রপতি ক্যান্ডিডেট বানানো হতে পারে, এই আলোচনা বা এই গুঞ্জন আছে। তো দর্শক, বিএনপির মধ্যে এখন পর্যন্ত কোন কোন সোর্স বলছে বা বিএনপির একটা অংশ চাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি বানানো হোক। এমনকি ডক্টর আসিফ নজরুল অতি উৎসাহী হয়ে এই কথা বলেছেন। আমি স্পষ্ট বলতে চাই নাগরিক হিসাবে, না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিহাসের সবচেয়ে ব্যর্থ মহাসচিব। তিনি কিছুতেই রাষ্ট্রপতি হওয়ার যোগ্য নয়, বরং তার উচিত এখন রাজনীতি থেকে অবসরে যাওয়া, যেটা তিনি 2024 সালের 7 জানুয়ারি থেকেই অবসরে যাবেন 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 বলে আসছেন, কিন্তু এখনো যান না। ঠিক আছে, আপনার শখ আর একবার এমপি হওয়া এবং মন্ত্রী হয়েছেন, এখন আপনি অবসরে যান। রাষ্ট্রপতি হওয়ার মতো অবস্থা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেই। দেখেন, আওয়ামী লীগের গত 15 বছরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত এবং স্থায়ী মহাসচিব ছিলেন। কোনো একটা সফল আন্দোলন করতে পেরেছে? অনেকে বলেন যে দুঃসময়ের বিএনপির মহাসচিব, তাকে রাষ্ট্রপতি বানানো। আরে ভাই, এই দুঃসময়ের জন্য দায়ী তো মির্জা ফখরুল। 2013 সালের 5 মে হেফাজতের প্রোগ্রামে যদি বিএনপি যথাযথভাবে সমর্থন দিত, বিএনপি তো, আওয়ামী লীগ তো ওই দিনই পালায়, ওই দিনই তো ঢাকার সমস্ত থানা হেফাজত দখল করে নেয় এবং তারপরে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসে, তারপরে বিএনপি ক্ষমতায় আসে। কিন্তু না, ভারতের কথায় মির্জা ফখরুলরা পিছু হটেছেন। ভারত বুদ্ধি দিয়েছে, না, এখানে যদি আওয়ামী লীগের পতন ঘটানো হয় এইভাবে, তাহলে কিন্তু মৌলবাদের উত্থান হবে, তাহলে ক্ষমতা আসবে হেফাজত, তোমরা কিন্তু ভাগ পাবে না। তারপরে বিএনপি পিছু উঠেছে। কত বড় বেইমান আপনি চিন্তা করেছেন? ইট ওয়াজ ইম্পসিবল। যেভাবেই হোক না কেন, হেফাজতের হাত ধরে আওয়ামী লীগের পতন ঘটলে ক্ষমতায় ডেফিনেটলি বিএনপি জামাতই আসতো, কারণ বাংলাদেশে ক্ষমতায় আসার মতো রিয়ালিটি একমাত্র বিএনপি জামাতের ছিল। তখন হয়তো বিএনপি জামাত যৌথভাবেই আসতো। তো দর্শক, এরপরও 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর যে আন্দোলন এবং এক পর্যায়ে আন্দোলন বন্ধ করে ঘরে ফিরে যাওয়া, যদিও কর্মসূচি বন্ধ করেনি, অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলছে, তারা ঘরে ফিরে গেছে। এরপরে এক পর্যায়ে সেই শেখ হাসিনার গণভবনে যে মির্জা ফখরুল কি করেছিলেন মনে আছে? শেখ হাসিনার খাওয়ার খেয়েছিলেন এবং শেখ হাসিনার উপর আস্থা রেখে এসেছিলেন। তারপরে 18 সালের নির্বাচনে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। এই যে স্টুপিডিটি, এটা এটা কার কার নেতৃত্বে হয়েছে? মির্জা ফখরুলের নেতৃত্বে হয়েছে। এবং ভারতের দালালি করা, যে না, ভারত রাগ হবে, ভারত এইটা করলে রাগ হবে। যেমন হেফাজতের আন্দোলনের মাধ্যমে যদি আওয়ামী লীগ সরকার পতন ঘটাতো, তাহলে ভারত রাগ হতো, বিএনপির আব্বা, মির্জা ফখরুলের আব্বা ভারত রাগ হতো, যার ফলে সেটা তারা করেনি। তো এই যে অবস্থা তাদের, ভারত রাগ হবে, এই হবে, সেই হবে। আবার জামাত যুগপথের মিত্র, বিএনপির মিত্র একসাথে আন্দোলন করছে, এটা তো স্বীকারই করতো না মির্জা ফখরুল। কারণ কি? তাদের আব্বা ভারত রাগ হবে, যার ফলে হাসিনা ইচ্ছা মতো যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় থেকেছে। এমনকি হাসিনার পতনের আগ মুহূর্তে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে না, কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত নয়। এবং আরেকটা কথা বলেছিলেন যে আমরা সরকার পতন নিয়ে এই মুহূর্তে ভাবছি না। অথচ তিনি মহাসচিব পদ ছেড়ে দিবেন এবং রাজনীতি থেকে অবসর নেবেন, এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে। সে 28 অক্টোবরের পরে যখন জেলে গেছেন,
সালে 28 অক্টোবরের পর জেলে যাওয়ার পরেই তিনি রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এরকম একজন অযোগ্য এবং ইতিহাসের সবচেয়ে ব্যর্থ মহাসচিব, তাকে বিএনপির মহাসচিব হওয়ার কারণে রাষ্ট্রপতি বানাবেন না। এই ব্যর্থতার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনা দরকার, যে আপনি কি করেছেন, আপনি আপোষ করেছেন কেন, ভারতের দালালি করেছেন কেন। শেষ পর্যন্ত তো এই মির্জা ফখরুলের কোনো সফলতা নাই। যা হয়েছে এটা তো ছাত্রদের নেতৃত্বে হয়েছে, হাসিনা পতন হয়েছে ছাত্রদের নেতৃত্বে। তো তিনি মহাসচিব হন কোন সেন্সে? দর্শক, আর মির্জা ফখরুলের, তিনি একজন এরকম বিতর্কিত ব্যক্তিকে বিএনপি রাষ্ট্রপতি বানানোর প্রশ্নই আসে না। কারণ তিনি রাজাকার ফ্যামিলির একজন সন্তান, তার বাবা স্বাধীনতা বিরোধী এবং তিনি বামপন্থী ছিলেন, এখনো বাম চেতনা লালন করেন। তিনি জামাতকে নির্মূল করতে চান, এই নির্মূল করার চেতনা সম্পন্ন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান। এরকম একজন বিতর্কিত রাজাকার ফ্যামিলির একজন লোক বাংলাদেশের রাষ্ট্রপতি হবে, এটা জামাত ক্ষমতায় আসলো কোন রাজাকার ফ্যামিলির লোককে রাষ্ট্রপতি হোক, এটা আমরা বলতাম না। একদম অভিযুক্ত সাজাপ্রাপ্ত কেউ, ঠিক আছে, মন্ত্রী হতে পারে। এই জন্য জামাত ক্ষমতা আসলে আমরা বলতাম যে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি বানান, কিন্তু রাজাকারকে না। এটা একটা মৌলিক প্রশ্ন। যারা দেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, সরাসরি সেই ফ্যামিলি রিলেটেড কেউ একদম মৌলিক জায়গায় যাবে, এটা দেখতে খারাপ দেখায়। তাতে জামাত ক্ষমতা আসলো, এটা জামাত করতো না। এটিএম আজহারুল ইসলাম জামাতের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হতে পারেন। এটিএম আজহারুল ইসলাম স্বাধীনতা বিরোধী রাজাকার কিছুই ছিলেন না। তিনি অল্প বয়সী ছেলে ছিলেন, তাকে সম্পূর্ণ মিথ্যা কাল্পনিক অভিযোগে হাসিনা ভিলেন বানিয়েছিল। সত্যিকার অর্থেই যদি 71 সালের গুরুত্বপূর্ণ কোনো জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম হতেন, সিনিয়র জামাত নেতা যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল, তাকে রাষ্ট্রপতি প্রার্থী বানালে আমরা তার বিরোধিতা করতাম। আমি অ্যাটলিস্ট বিরোধিতা করতাম, জামাতের লোকজন গালি দিলেও, যে না, তিনি স্বাধীনতা বিরোধিতা করেছেন, তিনি অ্যাটলিস্ট রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই পদের যোগ্য না, তিনি এমনিতে মন্ত্রী থাকতে পারেন, যেহেতু বিরোধিতা করলেও মেনে নিয়েছেন। সাপোজ মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি স্বাধীনতা বিরোধী ছিলেন, আলী হাসান মুজাহিদ, তারা সৎ লোক, ভালো লোক, তারা 71 সালের 16 ডিসেম্বর পরেই বাংলাদেশ মেনে নিয়েছে। অতএব তারা বাংলাদেশের রাজনীতি করেছে, এটা তাদের অধিকার ছিল, পুরো জাতিও তাদের মেনে নিয়েছে। কিন্তু তারপরও যেহেতু তারা স্বাধীনতার বিরুদ্ধে অনেক তৎপরতা চালিয়েছিলেন, তাদেরকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করার কথা আসলে অ্যাটলিস্ট আমি বিরোধিতা করতাম। কিন্তু এটিএম আজহারুল ইসলাম কোনো স্বাধীনতা বিরোধী কিচ্ছু না। তার রাজনীতির মৌলিক ভিত্তি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, যেটা বাংলাদেশ স্বাধীনতার পর অনেক পরে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি যদি সামান্যতম স্বাধীনতা বিরোধী হতেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর পড়তে পারতেন না, নেতা হতে পারতেন না। তো এটিএম আজহারুল ইসলাম, তাকে জামাত প্রার্থী করতে পারে। আর মির্জা ফখরুল যদিও প্রার্থী করলে যে হবে তা না, জামাতের ভোটগুলো তো পাবেন, যেহেতু এমপিরে ভোট দিবে। আর মির্জা ফখরুলকে একদম উচিত নয়। ইউনূসকে রাষ্ট্রপতি করলে বিএনপির 5 বছর ক্ষমতায় থাকতে সেটা সহায়ক হবে। এবং ইউনূসের সাথে এরকম একটা চুক্তি বিএনপির আছে, পশ্চিমাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবে ইউনূস। ইউনূস প্রতারণা করেছে জাতির সাথে, বিএনপির দালালি করেছে, তারপরও ইন কম্পেয়ার উইথ এনি আদার জামাতের জন্য, জামাতের কাছে হয়তোবা ইউনূস সেফ হবে।